তোমার রেস্টোরেশন কমেডি, মানে 17th সেঞ্চুরি, মানে 18 নট 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি নিও ক্লাসিক্যাল ড্রামা, নিও ক্লাসিক্যাল পোয়েট্রি, নিও ক্লাসিক্যাল ড্রামা, নিও ক্লাসিক্যাল এজ ওই সময়টার ইয়েতে ছিল। এবার এক্স্যাক্টলি আমাদের যে জায়গাটা, মানে 1700 অনওয়ার্ডস যদি কিছু বলা হয়, তাহলে সেটার মধ্যে ড্রামা বলতে এই অলিভার গোল্ডস্মিথের যে দুটো শি স্টুপস টু কঙ্কার, আর ওর আর একটা ড্রামা ছিল সেটার নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যেগুলো বেশ পপুলার হয়েছিল। এবং ইথারেজ, ফারকোয়ার, ভ্যানগার্ড, এরকম কিছু অথার আরও ছিল যাদের মানে যারা সেন্টিমেন্টাল কমেডি বা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি অফ ম্যানার্স লিখছিল। তো কমেডি অফ ম্যানার্স যেটা ছিল সেটা ছিল হচ্ছে, মানে কমেডি নামটা দিয়ে বুঝতে পারছো যে ওই এজটাতে, মানে রেস্টোরেশন এজ বলো বা তারপরে যে নিও ক্লাসিক্যাল এজ আসলো, সেইখানে কমেডিটাই বেশি লোকে প্রেফার করতো ইন থিয়েটার। ট্র্যাজেডিটাকে অতটা প্রেফার কেউ করতো না। কিন্তু ট্র্যাজেডি একটা লিখেছিল জোসেফ অ্যাডিসন, সেই ট্র্যাজেডির নাম ছিল হচ্ছে ক্যাটো, CATO, ক্যাটো। ঠিক আছে, তবে সেটাও এমন কিছু মানে মেনশনেবল কিছু নয়, মানে বিরাট কিছু যে ওটা থেকে অ্যাচিভ হয়ে গেছিল তা নয়। কিন্তু অ্যাটলিস্ট there was one tragedy that is still mentioned in the books of history of English literature, সেটা হচ্ছে জোসেফ অ্যাডিসনের ক্যাটো। তবে কমেডি অফ ম্যানার্স যেটা 1660 অনওয়ার্ডস লেখা হলো, মোটামুটি 40 বছর ধরে, সেটার কোয়ালিটিটা খুবই খারাপ ছিল। মানে কোয়ালিটিটা খারাপ ছিল ইন দ্য সেন্স দ্যাট দেয়ার ওয়াজ আ হিউজ আউটপুট অফ প্লেস। সাম অফ দ্য রাইটার্স books remember, some of the writers history of English literature remembers, most of them were forgotten by history because of their low quality. মানে যেমন ধরো এখনকার বা 1990 সালের 80-র শেষের দিকে 1990 সালের যে মুভিসগুলো, প্রচুর বলিউড মুভি তৈরি হতো, এখনো তৈরি হয়, তার মধ্যে 80 to 90% এর নাম পরের বছরই আর কেউ মনে রাখতে পারে না, লেট অ্যালোন পিপল স্পেন্ডিং টাইম অন দেম। হ্যাঁ বলো। আর হ্যালো। স্যার আপনি বললেন যে লো কোয়ালিটির জন্য মানে খুব একটা ভালো চলেনি। তো স্যার এই লো কোয়ালিটি বলতে ঠিক কি মিন করতে চাইছেন আপনি? যেমন ধরো তুমি এখনকার বলিউড সিনেমা কিছু দেখেছো? হ্যাঁ স্যার, সে তো মানে হ্যাঁ সে আমি দেখেছি স্যার, বলুন। হ্যাঁ, তো ওইখানে তুমি দেখবে যে একই ধরনের জিনিস সব সিনেমাতেই রিপিট হচ্ছে। মানে একটা ফর্মুলা যেটা হিট হয়েছে, সেই ফর্মুলাটাকে লোকে ফলো করে ওরকমই ধরনের বই বানিয়ে ওই জনরাটাকে বা ওই ধরনের মুভিটাকে ক্লিশে করে দিচ্ছে। আই হোপ ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লিশে। ঠিক আছে, ক্লিশে ইজ সামথিং দ্যাট হ্যাজ বিন ইউজড রাদার টু মেনি টাইমস। এতবার একটা জিনিসকে ব্যবহার করা হয় ক্লিশেতে যে ওটার আর কোনো ভ্যালু থাকে না। Cliche, for example, in the Bollywood movies, that the hero's father works with the police and he is an honest person, and the villain comes during a Diwali or a holy time, like Holi celebration or Diwali celebration. The villain kills the father and the mother,
and there are two brothers, and they are separated while they are running away from the miscreants, and they both have like a trishul on their hands tattooed, or they have memorized one song sung by their mothers as a lullaby. Years later, one becomes a police, another becomes a thief. They fight, and in a fight, it is revealed that these two are brothers, and they unite against the common enemy, who turns out to be the same person who had killed their father some 20 years ago. I hope you know about this formula, right? এটা অনেকবার হ্যাঁ মানে স্যার, অনেক হ্যাঁ হ্যাঁ সিনেমায় হ্যাঁ হ্যাঁ। দেখেছো। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এই একই জিনিস, এই এক প্রেডিক্টেবিলিটিটা হয়ে যায় ক্লিশে। ঠিক আছে, প্রেডিক্টেবিলিটি ব্রিংস বোরডম। মানে তুমি একই জিনিস দেখতে বারবার কেন থিয়েটারে যাবে? যেটা মানে বেশ সুন্দর কনসেপ্ট, যেটা অনেক লোকে প্রথমে পছন্দ করে। যেমন ধরো এখন যেটা ট্রেন্ডটা হচ্ছে বলিউডে, সেটা হচ্ছে হরর কমেডি। হরর কমেডি এখন সবাই বানাচ্ছে, কারণ একটা দুটো হরর কমেডি হিট করেছে, যেমন স্ত্রী। স্ত্রী ওয়াজ পারহ্যাপস দ্য ফার্স্ট অফ দ্য জনরা। BB3 মানে ভুল ভুলাইয়া, ইয়া। Bhul Bhulaiya 1 was also a horror comedy or a psychological comedy. There was some elements of horror in that movie as well. এরকম তো ওইটাকে ফলো করে ওরকমই সব মুভিজ যদি তৈরি হতে শুরু করে দেয়, then why should we watch them? There is no point in watching the same thing again and again. ক্লিশের মানে আরেকটাও হয়, সেটা হচ্ছে যে ফর্মুলাইক একটা ফর্মুলা বানিয়ে দেয়, এবং সেই ফর্মুলা হিসেবেই সব মুভিসগুলো তৈরি হতে শুরু করে। দেয়ার ইজ নো ক্রিয়েটিভিটি, দেয়ার ইজ নো অ্যাটেম্পট টু ডু সামথিং নিউ। যেমন তোমাদের অনেক সময় আনসার্সগুলো হয়ে যায় যে সবাই একই আনসার, একই টিউশন টিচারের কাছে পড়ছো, একই নোটস নিচ্ছ, একই আনসার্সগুলো তোমরা লিখে দিচ্ছ। দ্যাট ইজ, it becomes monotonous for the examiner, because the examiner finds that there is nothing new in what you are trying to say. There is nothing interesting about your answers. The same thing happened with the restoration comedy of manners. The same writers wrote the same script, same action, same situation was repeated over and over. That created the so called low quality. মানে যখন তুমি একটা ফটোকপি করো একটা বই থেকে, সেটার যদি আরো মানে ওই ফটোকপির থেকে আরো 50টা আরো ফটোকপি হয়, মানে not 50 copies, but like photocopying the same document 50 times from the other document, then আলটিমেটলি যে কপিটা আসে সেটা সাদা বা কালো এরকম হয়ে যায়। দেখবে অনেক এরকম টিউশন টিচার্সদের কাছ থেকে, বা অনেক সময় আমরা বন্ধুদের মধ্যেও এরকম ধরনের নোটস আমরা কুড়িয়ে বাড়িয়ে নিই, যেখানে দেখা যায় যে পুরোটাই কালো হয়ে গেছে বা পুরোটা সাদা হয়ে গেছে। there is hardly anything that we can understand from the text. আর্টের ক্ষেত্রেও, লিটারেচারের ক্ষেত্রেও তাই হয়। একই জিনিস বারবার বারবার রিপিট হতে থাকলে it becomes monotonous, it becomes indistinguishable from any other work of art. So that happened in the 60 years from that happened in the 40-50 years from 1650 to 1700, 1660 to 1700s. But after 1700s, some writers like Oliver Cromwell or William Congreve, Oliver Goldsmith and William Congreve, they
created plays that satirized the comedy of manners. Now, what was Comedy of Manners? Comedy of Manners was, the name was given comedy, but it was like Ekta Kapoor's serials. I don't know if you have had the misfortune of watching Ekta Kapoor's serials. They tried to play upon the basic emotions, or they tried to play upon the uh, naive emotions of the audience. They wanted to show an idyllic family. They wanted to show that there were the Saas Bahu tension. Uh, they wanted to show how the docile Bahu wins over the heart of the uh, terrible mother-in-law through her good nature, through her non-tattooed body, through her soft words. She is the epitome of um, the the prize wife. Yes, Nagin is a different genre, but the form, Nagin harps upon the mythological bullshit instead of family bullshit. It might have had started from some nice idea about working on mythology, but it soon turned into yet another damp soap opera playing upon emotions of the audiences, trying to show impossible things. For example, Bengali serials. Now, in Bengali serials, what happens? There is a poor lady. She comes from a village. She's a rustic girl, and rich uh, protagonist, the rich man from the city, falls in love with the simplicity of the village girl. But soon the village girl turns out to be a lawyer, a doctor, an aeroplane pilot, and whatnot. This is improbable. This is uh, there is no plot, there is no particular story. They just don't want to leave the prime slot that they have been provided, because they were popular in the beginning and then they lose their popularity within 2 or 3 years. And now I don't know if how popular they are, but certainly their popularity has waned a lot, and they have been trolled continuously on social media and all that. So that is what was going on in the 1660s, in the 1670s, 80s, 90s, and in the early decade of the 17th century. So they were making mindless comedies. There was no plot, there was no story. People would just cry on the stage. The hero would die suddenly. Misery will fall upon the good family, and the evil will prosper out of no reason. And then, out of no reason again, out of the blue, the hero comes back, like with a plastic surgery or with some kind of bogus alibi, like in Kyunki Saas Bhi Kabhi Bahu Thi, Mihir dies and then Mihir comes back. I don't know if you remember that fiasco. Maybe you were too young then. So when the day Mihir died in Saas Bhi Kabhi Bahu Thi, there was a national mourning in the country. মানে এমন মনে হচ্ছিল যে যেন কোনো বিরাট ভারতরত্ন কেউ মারা গেছে, and people were crying all over, and that was something that was considered to be a phenomena. People watched it in huge numbers, but it was stupid. It was completely stupid. And the same thing was going on in the theater in the name of Comedy of Manners. They showed the kind of manners that were there, that were prevalent in the country. There was courtship, there was cheating, there were marriages, there were intrigues মানে ষড়যন্ত্র, অনেক ষড়যন্ত্র দেখানো হতো
যে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পেটি ডোমেস্টিক পলিটিক্স দেখানো হতো। People soon grew very tired of all this, and Oliver Goldsmith, along with some other writers, including William Congreve, they started to satirize them, and they injected the comic material back into the theatre. She Stoops to Conquer is considered to be one of the best comedies ever written. Though the same plot, though there are intrigues in there, but it is plain comedy. It is like simply it will make you laugh rather than to make you cry, because the other comedy of manners, though they were named comedy, they were more about crying. Though everything ended up in a happy reunion at the end, thus making it a comedy, but there was a lot of fuss, there was a lot of crying out of no reason, because I mean there was no reason for the heroine or the hero, the male or the female protagonist to cry like that, but they would cry at the drop of a hat, like the Saas Bahu serials. Okay, there would be emotional scenes, there will be a lot of melodrama is exaggerated drama, not real drama, not real logical action following reaction or reaction following action, but some scenes were just there to make the susceptible or the vulnerable audience cry. যারা কাঁদতে ভালোবাসে তারা ওই কমেডি গুলো দেখতে শুরু করলো। তাই জন্য অলিভার গোল্ডস্মিথের মতন লোকেরা এটার বিরুদ্ধে রিভল্ট করলো, and they started to create pure comedy, good comedy, like which really made people laugh. Okay, but still the quality of the comedy did not match the later modern comedy, or the standards, of course, or not the standards of the Elizabethan comedy written by William Shakespeare. Okay, however, after that, after Oliver Goldsmith, when the Romantic Age came, drama almost completely disappeared. Maybe simply because the most of the attention or most of the creative energy were directed towards poetry, because Romantic Age, like the Elizabethan age, was an age of high literary output, but most of the output was of poetry, বেশি পোয়েট্রি লেখা হয়েছিল rather than প্লেজ। কিন্তু কিছু মেনশনেবল প্লেজ আছে যেটা রোম্যান্টিক এজেও লেখা হয়েছিল, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, তোমরা এগুলোকে লিখে নিতে পারো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বর্ডারার্স, BORDERS, Borderers. It's a tragedy, or so Wordsworth tried to write. তারপরে পিবি শেলির লেখা একটা প্লে আছে যেটা প্রমিথিউস বাউন্ডের ইয়ে ছিল, প্রমিথিউস বাউন্ডের একটা রেসপন্স। প্রমিথিউস বাউন্ড লিখেছিলেন ইউরিপিডিস, দ্য এনশিয়েন্ট গ্রিক ড্রামাটিস্ট, and commenting on that play or showing that Prometheus, বর্ডারার্সটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বর্ডারার্স ছাড়া যেটা বলছিলাম, পিবি শেলির লেখা প্রমিথিউস আনবাউন্ড,
আগে একটা প্লে ছিল, মানে আগে বলতে অনেক আগে, ইউরিপিডিসের লেখা, না ইউরিপিডিসের লেখা ছিল কি ওটা, না অ্যাসকাইলাস, সরি অ্যাসকাইলাস। I told you about three dramatists, Sophocles, Euripides, Aeschylus. তো অ্যাসকাইলাস বলে যে অথর ছিল, তার লেখা ছিল হচ্ছে প্রমিথিউস বাউন্ড। It tells the story of how Prometheus, a titan, brought fire or stole fire from the gods, stole fire from Olympus, and gave it to human beings, gave it to men. And for that ট্রান্সগ্রেশন, ওই এটা করার জন্য প্রমিথিউসকে শাস্তি দেয় জুস, দ্য কিং অফ গডস। সে শাস্তি দিয়ে ওকে একটা পাথরে, একটা পাহাড়ে আটকে দেয়, পাহাড়ে বেঁধে রাখে। আর furies were sent. Furies were some kind of huge mythological, very fierce, eagle-like creatures, যারা প্রত্যেক দিন সকাল হলে বা রাত্রির হলে হেল থেকে বেরিয়ে এসে প্রমিথিউসকে টর্চার করতো, প্রমিথিউসের কিডনি, লিভার এসব খেয়ে নিত, আবার সারা রাত্রির ধরে বা সারা দিন ধরে প্রমিথিউসের ওগুলো আবার গ্রো করতো, বিকজ হি ওয়াজ ইমমর্টাল। And then this continued for a very long time. And Shelley's play actually shows that Prometheus was unbounded, he was unchained by demigod who defeats Zeus. So Prometheus Unbound shows the revolting spirit or the rebellious spirit of the Romantic age, and Prometheus Bound shows the fatalism of Greek tragedy or Greek time, because during the Greek ancient Greek Greek people were kind of fatalists. They believed in fate থেকে fatalists আসছে। তো ওরা ভাবতো যে ভাগ্যে যা আছে তাই হবে, ঠিক আছে। কিন্তু romantic people, inspired by the French Revolution, they believed that they can bring revolution in their lives as well. They can change things on their own, and if they try hard, they can achieve anything. And P.B. Shelley, John Keats, William Wordsworth, Samuel Taylor Coleridge, এরা সবাই ওই ইন্সপিরেশনে, ওই ফ্রেঞ্চ রেভলিউশনের ইন্সপিরেশনে ইন্সপায়ার্ড ছিল, and they believed in revolution. They believed that they could also do something similar with their lives or in the society in England. So Prometheus Unbound লিখলো Shelley. And I think there was one play written by Coleridge also, but I need to check which one was it. Ek minute. Play written by, এমন কিছু ইম্পর্টেন্ট ছিল না প্লেটা, বিকজ ইট ওয়াজ নট রিয়েলি। ওসোরিও বলে একটা প্লে উনি লিখেছিলেন, which is kind of a tragedy, and it was never performed, so it's not really, it doesn't really count. But since he was such a great writer, Coleridge, books of history do mention this ওসোরিও, ঠিক আছে। ওসোরিও, এদিকে তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ওই যেটা বললাম বর্ডারার্স, P.B. Shelley, Prometheus Unbound. Prometheus Unbound was a lyrical play. It was not really a play in the sense যে actor acting করবে ইত্যাদি. It was more of a lyrical play. So basically romantic age theater declined because it was more of a age for poetry. আর কমেডির কোনো নামমাত্র কোনো নেই, কোনো চিহ্ন নেই। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম, আমি মনে রাখছিলাম, বাট আই ফরগট, is that in the neoclassical age one of the best satires
written during that time was by, in a dramatic form, was by John Gay. John Gay, G-A-Y, Gay, আমি এখানে লিখে দিচ্ছি, জন গে। তার লেখা, আমি জানি না এটা আগের দিনও আমি তোমাদেরকে বলেছিলাম কিনা, বেগার্স অপেরা। This is one of the best satires, this is one of the best comedies written during the neoclassical age, and it was published, I guess, it was performed, I guess, in 1728, and it created a genre of its own. যখন তোমরা মডার্ন থিয়েটার মডার্ন ড্রামার ব্যাপারে পড়বে, তখন বার্টল্ড ব্রেচেটের টু পেনি অপেরা বলে একটা প্লের নাম জানবে, সেইটা হচ্ছে এই বেগার্স অপেরার ওপরে বেস করা আর কি। সো ইট ইনফ্লুয়েন্সড আ লট অফ রাইটিং। বেগার্স অপেরা খুব পপুলার হয়েছিল এবং বেগার্স অপেরা ওয়াজ আ সুই জেনারিস। এই কথাটা বারবার লিটারেচারে আসবে তোমাদের, সুই জেনারিস। সুই জেনারিস মানে হচ্ছে ওয়ান অফ আ কাইন্ড অর দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড, ঠিক আছে? এরকম ধরনের লেখা প্রথম হয়েছিল, যেখানে বেগার্স অপেরা, as the name suggests, is not really an opera but a mockery of an opera, ঠিক আছে? তো it was very popular, যেটা আমি বলতে ভুলে গেছিলাম নিওক্লাসিক্যাল এজে, এটা তোমরা নিওক্লাসিক্যাল এজে নোট ডাউন করে নিতে পারো যে বেগার্স অপেরা বাই জন গে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টেক্সট। যাই হোক, তো রোম্যান্টিক এজের পরে ভিক্টোরিয়ান এজ আসলো, কারণ আমি তোমাদের প্রি মডার্ন অবধি নিয়ে যাব। তো ভিক্টোরিয়ান এজ ওয়াজ অলসো নট কন্ডিউসিভ ফর ড্রামা, ফর ট্র্যাজেডিজ, ফর কমেডিজ। কেন? একটা কারণ এটা যে ভিক্টোরিয়ান এজ ওয়াজ দ্য এজ অফ প্রোজ, অ্যান্ড পিপল ওয়ার এনজয়িং প্রোজ মোর দ্যান দে ওয়ার এনজয়িং গোয়িং টু দ্য থিয়েটার, because maybe they were getting time in their own houses to read a book and rather to go into theater. Maybe because the books were costing less than going to the theater, কারণ টাকার ব্যাপারটাও অনেক সময় থাকে, এবং আমরা অনেক সময় এই টাকার ব্যাপারটাকে ভুলে যাই আনসারটা লেখার সময়, যে কেন এটা হয়েছে। ঠিক আছে, আমরা জানলাম কেন ভিক্টোরিয়ান এজে দেখা যাচ্ছে যে ড্রামাটা ডিক্লাইন করেছে। ওয়ান অফ দ্য রিজনস ইজ দ্যাট ইট ওয়াজ পিপল প্রেফার্ড প্রোজ মোর দ্যান পোয়েট্রি অর ড্রামা, অ্যান্ড অ্যানাদার রিজন কুড বি দ্যাট আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দ্য পিপল ফাউন্ড মোর এডুকেশন। কারণ তোমাদের হয়তো মনে আছে যে প্রথম যখন প্লে শুরু হয়, সে এনশিয়েন্ট গ্রিসে হোক বা ওল্ড ইংলিশ পিরিয়ডে, সেটা কেন শুরু হয়েছিল অনন্যা? ওয়ান অফ দ্য রিজনস অ্যাজ টু ওয়াই দ্য প্লে ওয়াজ performed either in the churches or in the Greek religious festivals, কেন শুরু হয়েছিল, কেন করা হচ্ছিল? স্যার এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য। কাদের এন্টারটেইনমেন্ট? মানে যারা সপ্তাহে প্রত্যেকটা দিন কাজ করে, তারা ওই সানডে করে চার্চে গিয়ে যাতে মানে ওই জ্ঞানটাও লাভ করতে পারে, আবার তাদের এন্টারটেইনমেন্টও যাতে হতে পারে। কিসের জ্ঞান? মানে ওই যে চার্চের যে সব মানে পুঁথিগত যেসব জিনিসগুলো লেখা রয়েছে, সেগুলোকে প্লে করলে সেগুলো লোকে দেখতে পারবে। অনেকে মানে শুনতে পছন্দ করে না, সেগুলোকে দেখালে লোকে পছন্দ করবে। রাইট, কারণ ওরা ইলিটারেট ছিল। চার্চের বাইবেলের কথা, ভগবানের কথা যদি ওদের বইতে দিয়ে দেওয়া হতো, তাহলে ওরা মানে পড়তে পারবে না। তাই জন্য যাতে ভগবানের বাণী, ভগবানের স্তুতি করা, এইসব জিনিসগুলো ওরা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে, তাই জন্য ওদেরকে ওইভাবে অভিনয় করে দেখানো হতো। চার্চেও তাই। চার্চে ইংল্যান্ডে যখন প্লে শুরু হলো, তখন আমি তোমাদেরকে বলেছিলাম মিরাকেল, মরালিটি, ইন্টারলিউডস। তো এই মিরাকেল, মরালিটি
এগুলো লাইভস অফ সেন্টস বা স্টোরিজ ফ্রম বাইবেল গুলোকে এনঅ্যাক্ট করে করে দেখানো হতো। তো এই জন্যই থিয়েটারটা শুরু হয়েছিল। বাট the same thing now could be done directly to the people via books, because literacy had increased, people now had buying power as well, and people now had a lot of time other than Sundays to go and enjoy a theater. মানে 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পরেও হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা থেকে যেত, যেটা তারা থিয়েটারে যাওয়া আসা না করে তারা ঘরের মধ্যে বসে বই পড়ে কাটাতো। ঠিক আছে, তো আমার ধারণা যে এই কারণগুলো রেসপন্সিবল ছিল যে অ্যাজ টু ওয়াই দ্য ড্রামা ডিক্লাইন্ড। আর একটা খুব কমন রিজন যেটা আমরা কোনো সময় মেনশন করি না, সেটা হচ্ছে সিম্পলি ল্যাক অফ ট্যালেন্ট। সাম পিপল অফেন সে দ্যাট আমরা শুধু ক্রিকেটকেই সবসময় দেখি বা ক্রিকেটকেই সবসময় আমরা এনকারেজ করি, কিন্তু আমাদের এটাও আমরা এটা ভাবি না বা আমরা এটা বলি না যে ফুটবলের যে ট্যালেন্ট পুলটা আছে সেটা কতটা ডেভেলপড, হাউ ডেভেলপড আর দে, হাউ are there any giant killers, can they do something great? ওরা তো ওয়ার্ল্ড কাপে খেলার জন্যই কোনো সময় কোয়ালিফাই করেন, এত বছর হয়ে গেল করতে পারছে না। সো there must be something wrong with the talent, pure talent হলে হয়তো আরো বেটার কিছু একটা করতে পারতো, অ্যাটলিস্ট এশিয়ার মধ্যে তো কিছু একটা করতে পারতো। এনিওয়ে, সো সিমিলারলি হয়তো সেরকম ট্যালেন্ট, মানে যেমন ধরো নভেলে খুশি, ক্যান ইউ নেম এনি ওয়ান নভেলিস্ট ফ্রম দ্য ভিক্টোরিয়ান এজ? তোমরা প্রোজ অলরেডি পড়েছো, ভিক্টোরিয়ান উইমেন রাইটার্সের ব্যাপারে পড়েছো, মেল রাইটার্সের ব্যাপারে পড়েছো, বলো খুশি একটা এক্সাম্পল দাও। You can type in the chat box if you want. Kushi, are you there? Kushi, yes. Okay, so name one author from the Victorian age. Ananya? Sir, Thomas Hardy, Bronte sisters. Right, very good. Thomas Hardy, though Thomas Hardy was kind of middle of Victorian and modern, more Victorian than modern, but yes, Bronte sisters, definitely. প্রচুর লেখক, one of the most illustrious is Charles Dickens, William Thackeray, William Makepeace Thackeray, এরা বিশাল বিশাল অথর ছিল আর কি, অফকোর্স টমাস হার্ডি ইনক্লুসিভ। তো এরকম কোনো ট্যালেন্ট ড্রামাতে দেখা যায়নি। ড্রামাতে সিম্পলি ইট ওয়াজ আ কমপ্লিট ব্ল্যাঙ্ক, যেন কিছুই হয়নি এমন একটা সময় গেছে। তবে এটা বলাটা উচিত নয় যে কিছুই হয়নি। অফেন পিপল রিসার্চ অ্যান্ড দে ফাইন্ড আউট দ্যাট দেয়ার ওয়াজ সাম ডেভেলপমেন্ট ইন ড্রামা। মানে আমরা যেমন মনে করি, যেহেতু আমরা লিটারেচারের হিস্ট্রিটাকে শুধু ছুঁয়ে যাচ্ছি, আমাদের অ্যাকচুয়ালি অতটা ডিপে যাওয়ার আমাদের সময় নেই বা ইচ্ছেও নেই, তাই জন্য আমরা অনেক কিছু এমন আছে যেগুলোকে টাচ করি না। বাট দ্য মেইন থিং ইজ দ্যাট দেয়ার ইজ নাথিং রিমার্কেবল। আমরা ওই জিনিসগুলোকেই ধরার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, where there is some kind of a remarkable thing going on. However, in the Victorian age, dramatic monologue developed. Drama suffered, but dramatic monologue as a form of poetry developed.
আমি জানি না তোমরা কোনো ড্রামাটিক মনোলগ পোয়েট্রির সময় পোয়েট্রি পড়তে গিয়ে পড়েছো কিনা। আমার ধারণা তোমাদের ভিক্টোরিয়ান এজ থেকে কোনো পোয়েম ছিল না, বাট dramatic monologue is a kind of a poem where a speaker says something. He or she is trying to talk about his or her crisis in life, একটা ক্রিটিক্যাল মোমেন্টে আমরা তাকে দেখতে পাচ্ছি এবং সে নিজের জীবনটা আমাদের সামনে তুলে ধরছে, আমাদেরকে তার লাইফের ব্যাপারে বলছে। অ্যান্ড দেয়ার ইজ অ্যান অ্যাজিউমড অডিয়েন্স, একটা আমরা ভেবে নিচ্ছি যে একটা অডিয়েন্স আছে আর একটা সাইলেন্ট লিসনার আছে। অ্যান্ড দিস ইজ ড্রামাটিক বিকজ দ্য স্পিকার, the persona created by the poet is caught at a critical time in his life, and he or she is at a heightened emotional state, যেটা ড্রামার জন্য খুব এসেনশিয়াল। ঠিক আছে, তো তাই জন্য বাট ড্রামাটিক মনোলগ ডেভেলপড, অ্যান্ড ড্রামাটিক মনোলগের সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর সাম অফ দ্য মোস্ট নোটেবল রাইটার্স ছিল হচ্ছে রবার্ট ব্রাউনিং আর টেনিসন, অ্যালফ্রেড টেনিসন। এরা কবিতাও লিখতো আর কি, বাট মানে ড্রামাটিক মনোলগ ইজ আ কাইন্ড অফ আ পোয়েম, but they also wrote different kinds of poems. But Robert Browning came to specialize in dramatic monologue. One of his most famous dramatic monologue is Porphyria's Lover. তোমরা কোথাও না কোথাও ওটা পড়বে। বা ইউলিসিস বলে একটা পোয়েম আছে টেনিসনের, ওটাও কোথাও না কোথাও পড়বে। বা হয়তো তোমরা ফ্রা লিপ্পোলিপ্পি বা অ্যান্ড্রিয়া ডেল সার্তো এরকম ধরনের পোয়েমসগুলো পড়বে, which are very famous, Last Ride Together, which are very famous dramatic monologues. Okay, so My Last Duchess, so these were dramatic monologues, but drama itself suffered a lot during the Victorian age. ঠিক আছে, there's nothing remarkable about theatre in Victorian age. So when the Victorian age ends, the pre-modern age begins, and I will briefly touch upon the modern drama. ঠিক আছে, তো modern drama actually developed in England in the theatres due to the talent of T.S. Eliot. W.B. Yeats also dabbled for a time, but it was T.S. Eliot, J.M. Synge, an Irish playwright, J.M. Synge, T.S. Eliot, J.M. Synge, and then by the 20th century, that is in the modern age, English literature was produced in a huge quantity in America also. But since we are not dealing with American literature right now, I will not go into American drama. We will talk about modern drama produced in England, English drama produced in England, and one of the foremost name that comes up is T.S. Eliot. Okay, who led to a lot of who wrote plays like Murder in the Cathedral, Family Reunion, এরকম ধরনের অনেক বিখ্যাত প্লে উনি লেখেন, আর ওগুলো সব পারফর্মও হয় থিয়েটারে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিভাইভাল, মানে একটা অ্যাকচুয়ালি এরকম একটা গ্রুপ আছে, একটা মুভমেন্ট আছে, আইরিশ লিটারারি রিভাইভাল, আইরিশ থিয়েটার বলে, যেখান থেকে W.B. Yeats, J.M. Synge এরা সব উঠলো। এরা আয়ারল্যান্ডের বেসিক্যালি লোক, অ্যান্ড they started to write these plays which were modern plays, and one of them, T.S. Eliot, excelled in that. Basically এদের থিম গুলো ছিল এভরিডে লাইফ, যেখানে একদম কমন জিনিসগুলোকে দেখানো হবে উইদাউট এনি কাইন্ড অফ, যেখানে মেলোড্রামা বা এক্সাজারেটেড ড্রামাটিক অ্যাকশনও নেই।
আমাদের ডেইলি লাইফ, আমাদের এভরিডে কমন লাইফটাকেই এখানে মানে মডার্ন ড্রামাতে রিফ্লেক্ট করা হয়েছে, অ্যান্ড ইট ইজ ভেরি রিয়েলিস্টিক ইন নেচার। Though George Bernard Shaw, another great dramatist who won a Nobel also, he did present comedies, he did present scenes exotic to the English theatre, and his plays were not always realistic, but রিয়েলিজমের একটা ব্যাপার সবসময় মডার্ন থিয়েটারে ছিল, লেড বাই টি.এস. এলিয়ট। তারপরে আরো অনেক ডেভেলপ করে, মানে হ্যারল্ড পিন্টার, বার্টল্ড ব্রাচেট বা অন্য যে রাইটাররা ছিল আর কি, ইবসেন, এদের লেখাগুলো ইংলিশে ট্রান্সলেটেড হয়ে আসে, অ্যান্ড ইট রেভলিউশনাইজড দ্য ইংলিশ থিয়েটার। মানে যখন বাইরের থেকে নরওয়ে বা সুইডেন, মানে ব্রেচেট, ইবসেন নরওয়েজিয়ান, এদের লেখাগুলো বা স্যামুয়েল বেকেট ফ্রেঞ্চ, এদের লেখাগুলো যখন ইংলিশে ট্রান্সলেট হয়ে আসে, ইট ক্রিয়েটেড নিউ স্ট্রিমস, নিউ ডেভেলপমেন্টস ইন দ্য ইংলিশ থিয়েটার। দো নাও আমি যখন স্যামুয়েল বেকেট এর কথা বলছি বা হ্যারল্ড পিন্টারের কথা বলছি, ইট ইজ লাইক পোস্ট মডার্ন, মানে মডার্নের থেকেও আরেকটুখানি এগিয়ে গিয়ে আর কি। অ্যান্ড postmodern theatre, postmodern English theatre is basically artistic. It's not for the common people anymore. মানে মডার্ন থিয়েটার থেকেই শুরু করে টি.এস. এলিয়টের লেখা, টি.এস. এলিয়টের ভাষা, সেটা আর মডার্ন, সেটা আর কমন পার্সনসদের জন্য থাকেনি। এটা একটা কোটারি অফ অ্যাকাডেমিশিয়ানস অ্যান্ড ইন্টেলেকচুয়ালসের জন্যই এই থিয়েটারগুলো প্লে করা হতো আর কি। যেমন যাদেরকে আমরা মানে বাংলায় অপমানজনকভাবে আঁতেল বলি, আঁতেলদের জন্য আঁতেল অ্যাকচুয়ালি মিনস ইন্টেলেকচুয়াল ইন ফ্রেঞ্চ, বাট আঁতেল আমাদের মানে বাংলায় আমরা যাদেরকে আঁতেল বলি, তাদেরকে এটা বোঝাতে চাই যে তারা একটু বেশি তাদের বুদ্ধিটা দেখায় আর কি। বুদ্ধিজীবীদের জন্য যে থিয়েটারটা, সেটা ছিল হচ্ছে মডার্ন থিয়েটার, বাট দ্যাট ইজ জাস্ট ওয়ান অফ দ্য ফিচার্স, অ্যান্ড it will take another class or another few classes to talk exhaustively about modern theatre, which I'm not going to do right now, কারণ আমরা আমাদের অন্য যে টেক্সট গুলো আছে সেখানে আমরা ঢুকে যাব, যেটা আমি তোমাদেরকে আজকে দিয়ে দিলাম। আমি আমেরিকান করাবো তোমাদেরকে পরের ক্লাস থেকে, ড্রাই সেপ্টেম্বর আর পারলয়েন্ড লেটার বাই এডগার অ্যালান পো, আর ড্রাই সেপ্টেম্বর বাই উইলিয়াম ফকনার। ঠিক আছে? So, do you have any questions for today? If not, then you may leave the meeting for today.